আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রবিন ফারানা বলেছেন, ডক্টর ইউনূস আমাদের গর্বিত করেছেন। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে হাসিনার বক্তব্য ফাঁকা আওয়াজ নাকি রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। একই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাসে অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপি ও ৩ সংগঠন। এদিকে পদযাত্রায় অংশ নিতে দলটির ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে। এদিকে সকাল ৯টার পর কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন অংশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নয়াপল্টনে উপস্থিত হয়েছেন। এ সময় তারা ভারত বয়কট করার আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন। এদিকে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য দলের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাছে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের কর্মসূচি নিয়ে ৩ সংগঠনের নেতারা বৈঠক করেছেন। সূত্র জানায়, বৈঠকের পদযাত্রা ও স্মারকলিপির পর একই ইস্যুতে ভারতের আগরতলায় এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করা হতে পারে। এদিকে লং মার্চ কর্মসূচির সম্ভাব্য দিন 11 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে সংগঠনের নেতারা বিভিন্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাতে ভার্চুয়ালি কথা বলেছেন। এদিকে আজ লং মার্চের চূড়ান্ত তারিখ জানানো হবে বলে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতা নিশ্চিত করেছেন। তারা আরও বলেছেন, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর বিজয় দিবসের কারণে এর আগেই তারা লং মার্চ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি চূড়ান্ত করবেন। আজকের পদযাত্রা ও স্মারকলিপি বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আজ নয়াপল্টন সহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাসের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রবিন ফারানা বলেছেন, ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে। বেশি দিন আগের কথা নয়, মাত্র 5 মাস আগেই সীমান্তের পাখির মতো গুলি করে দেশের মানুষকে মারা হতো, কিন্তু আমাদেরকে কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হতো। তিনি বলেছেন, তিস্তা প্রকল্প থেকে শুরু করে ফেনী নদীর পানি, ব্যবসা বাণিজ্য, ট্রানজিট সুবিধা সহ সবকিছু ভারতের মর্জির মতো হতো, কিন্তু এই সরকার আসার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। এদিকে প্রণয় ভার্মাকে কল করতে পারছি। আমরা সারা কুক ডেকে বলতে পারছি যে আপনারা যে শিরোপ পেশ করেছেন সেটা সত্যের অপলাপ মাত্র। এদিকে যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেছেন ব্যারিস্টার রবিন ফারানা। বাংলাদেশের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের মনোভাবের কথা বলে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে সব সময় ভারতের বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা সবাই কিন্তু একে সুরে কথা বলেছে। শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তখনও সে দেশের সব রাজনৈতিক দলগুলো একমতে আসতে দেখেছি। কেননা হাসিনা যদি এই বিপদে আশ্রয় নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে কেউ এভাবে ভারতের অনুগত করবে না, যার ফলে ভারত রাষ্ট্রের স্বার্থে কিন্তু তাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এদিকে ব্যারিস্টার রবিন ফারানা আরও বলেন, বাংলাদেশে এখন দুর্যোগের ঘনঘটা চলছে। কেউ যদি মনে করে থাকেন যে 5 আগস্টের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজে একটি সময় প্রবেশ করেছি, তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। কেননা আমরা দেখেছি 5 আগস্টের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। জাতীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র হচ্ছে। শুধু তাই না, রাজনীতিবিদদের রাজনীতি থেকে দূরে সরাবার একটু কথাও আমরা শুনতে পাচ্ছি। এদিকে বিএনপি নেত্রী আরও বলেন,
এসব কিছু বিবেচনা দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে বিদেশি যেসব দেশ চক্রান্ত করেছে তাদের রুখে দিতে হবে। এদিকে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। প্রতিবেশী একটি দেশ বুঝে শুনে মাঠে নেমেছে। খেয়াল করেছে দেখবেন ওই দেশের টেলিভিশনগুলো বলছে এক কথা, কিন্তু পাশের স্ক্রিনে দেখাচ্ছে অভ্যুত্থানের বিভিন্ন সংঘর্ষের ভিডিও ফুটেজ। তারা ইচ্ছাকৃতভাবে অপত্য ধরাচ্ছে। এদিকে ভারতীয় মিডিয়ার বড় একটা সুবিধা হলো তাদের সম্প্রচার ইংরেজিতে হয়, যে কারণে তারা খুব সহজেই ইউরোপ, আমেরিকা পৌঁছে দিতে পারছে। কিন্তু আমাদের দেশে এমন কোনো মিডিয়া নেই। এই হলো আমাদের দেশের উন্নয়ন। সবশেষে তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের চলমান জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার উপর বিশেষভাবে গুরুত্ব করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজনৈতিক দিক নির্দেশনা শোনা গেছে, তবে সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতে আশ্রয় নেওয়ার পর প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন এবং আগামী 8 ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশ নেবেন। এদিকে বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে শেখ হাসিনার বক্তব্যকে বিদ্বেষমূলক বলেছে সরকার। তার বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতে বলা হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এদিকে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে বলে মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? এদিকে শেখ হাসিনা রাজনীতি সক্রিয় হওয়ার প্রসঙ্গে বাংলাদেশে ভারতের মধ্যে বর্তমানে যে ধরনের টানাপোড়ামূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টি অনেকেই মনে করেছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরোধী ভেঙ্গেদের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তার নতুন করে ফিরে আসার তো কিছুই নাই। এদিকে নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি এসব বিষয়ে আলোচনা করা হয়েছিল। এদিকে শেখ হাসিনা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে খালিদ মাহমুদ আরও বলেন, দেশে এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত ছিল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্ট সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেছেন, এটি বাকস্বাধীনতা হরণ। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। এদিকে শেখ হাসিনার বক্তব্যে প্রতিক্রিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে জানালো। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা যেখানেই যা বলেছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। এদিকে আহমেদ মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতি টিকে থাকার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ এটিকে আমরা রাজনীতি বলতে পারি না। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে
সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেন সালাউদ্দিন আহমেদ। এদিকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বলেন, সর্বশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এই রকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে তার আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না। তবে ওই ঘটনার পর শেখ হাসিনা ও তার দল এখন যাই করুক কথা বলে আর বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।